आपको लगता होगा जो नहीं आ रहा है, नहीं कर रहा है, ये नहीं कर रहा है, क्या होता है अंदर? आप तो चले जाते हैं, आप तो आउटसाइड हो जाते हैं, ठीक है, लेकिन यहाँ पे तो इसके बाद से मेरे साथ जो बर्ताव होता है ना, अभी भी हो रहा है क्या? क्या आपको बोले, क्या बर्ताव मेरे साथ होता है वो मैं ही जानता हूँ। अभी यहाँ पर आए हैं इसके बाद আমি বারবার আগেও বলেছি যে সঞ্জয় কিছু করলো না। এখনো আমি একই জিনিস বলতে থাকবো যে সঞ্জয় কিচ্ছু করলো না। ওর যদি ইনভলভমেন্ট থাকেও অন্য ম্যাটারে থাকতে পারে, বাট রেপ অ্যান্ড মার্ডার চার্জেসে ওর কোনো ইনভলভমেন্ট এখন আমি বলছি যে কিছুই না। এই ম্যাটারটা পুরো আগে দাবানো হচ্ছিল, এখন আমি খুলে বলতে পারছি। এটা একদমই আমি আপনাদেরকে ঠিকভাবে একদম কারেক্ট ইনফরমেশন থেকে বলছি যে এই ম্যাটারটা মমতা ব্যানার্জি নিজেই দেখেছিলেন, আর এই নিজের দেখে এই ম্যাটারটাকে পুরো চাপিয়ে দেওয়া হয়েছিল। আমি এখন বলছি যে এই ম্যাটারটাকে নিয়ে এখনো আমার উপরে পার্সোনাল হার্ম বা আমাকে ডেথ থ্রেটস এইসব সব কিছু দেওয়া হচ্ছে বাই দি গুনস অফ টিএমসি। ওরা এখন পাওয়ারে নেই, কিন্তু যে যে এমএলএ পাওয়ারে এসছে আবার, তাদের লোক আর তাদের ভাইপোরা এসে আমাকে ডাইরেক্টলি থ্রেট করছে, কোর্টের বাইরে বা পুলিশ স্টেশনের বাইরে যেখানে আমাকে পাচ্ছে সেখানে আমাকে থ্রেট দিয়ে যাচ্ছে। আর আমাকে থ্রেট দিচ্ছে যে এখনো তুই আরজি করের ভেতরে আছিস, আমরা সব জানি, আর তারপরে আমরা তোকে দেখে নেব এখন কিভাবে তুই আসিস। সরকার চেঞ্জ হয়েছে, কিন্তু আমরা সেখানেই আছি এখনো। আমি সিপি কেও লেটার লিখেছি, আমি নারকেলডাঙ্গা পুলিশ স্টেশনকে ইনভলভ করেছি, আর তার উপরে আমি অন্য অন্য আরো জায়গায় আমি কমপ্লেনটা ফাইল করেছি। দেখা যাক কি হয়। আজকের এই ভিডিওতে আপনি এমন কি সত্যিই কিছু তথ্য দেবেন যা আগে কখনো বলেননি? একদমই। যখন আমি গিয়েছিলাম ওর কাছে দেখা করতে, তখন আমি আমি একটা ভিডিও পেয়েছি। দেখুন, সঞ্জয় আমাকে অনেক কিছুই বলেছে, সেটা আমি আপনাদেরকে এখন বলছি। আরজিকর মামলাতে রীতিমতো আপনাকে সঞ্জয় রায়ের হয়ে আদালতে লড়তে দেওয়া হলো না, সওয়াল করতে দেওয়া হলো না। তারপরেও সেই আরজিকরের বিভিন্ন বিষয়ে আপনি সবসময় ইনভলভ হতে চেয়েছেন, কারণ আপনি মনে প্রাণে বিশ্বাস করেন যে সঞ্জয় রায় একা দোষী নয় কখনোই। এই কেসের আরো অনেক লেয়ার্স রয়েছে, সেগুলো উন্মুক্ত হবে, এবং আপনি বলেছেন আপনার নিজস্ব কিছু পর্যবেক্ষণ রয়েছে। কিন্তু এই মামলার মধ্যে দিয়ে আপনি বললেন আমাকে সাম্প্রতিককালে যে বিভিন্ন রকম হুমকির মধ্যে পড়তে হচ্ছে আপনাকে। আপনাকে নাকি কেউ হুমকি দিচ্ছে। বিষয়টা যদি একটু বলতেন খোলাখুলি আমাদের দর্শকদের সামনে। দেখুন, এই ম্যাটারে আমি আগেও ছিলাম, এখনো আছি। আমি কোর্ট থেকে ইনভলভ যদি নাও থাকি এখনো, আমি মেন্টালি এখনো এই মামলাতে ইনভলভড আছি, আরজি করের ম্যাটারটা। আর এই ম্যাটারে আমি বারবার আগেও বলেছি যে সঞ্জয় কিছু করলো না। এখনো আমি একই জিনিস বলতে থাকবো যে সঞ্জয় কিচ্ছু করলো না। ওর যদি ইনভলভমেন্ট থাকেও অন্য ম্যাটারে থাকতে পারে, বাট রেপ অ্যান্ড মার্ডার চার্জেসে ওর কোনো ইনভলভমেন্ট এখন আমি বলছি যে কিছুই না। এই ম্যাটারটা পুরো আগে দাবানো হচ্ছিল, এখন আমি খুলে বলতে পারছি, মমতা ব্যানার্জির কাছ থেকে। এটা একদমই আমি আপনাদেরকে ঠিকভাবে একদম কারেক্ট ইনফরমেশন থেকে বলছি যে এই ম্যাটারটা মমতা ব্যানার্জি নিজেই দেখেছিলেন, আর এই নিজের দেখে এই ম্যাটারটাকে পুরো চাপিয়ে দেওয়া হয়েছিল মমতা ব্যানার্জি থেকে। আর তারপরে আমি এখন বলছি যে এই ম্যাটারটাকে নিয়ে এখনো আমার উপরে পার্সোনাল হার্ম বা আমাকে ডেথ থ্রেটস এইসব সব কিছু দেওয়া হচ্ছে বাই দি গুনস অফ টিএমসি। ওরা এখন পাওয়ারে নেই, কিন্তু যে যে এমএলএ পাওয়ারে এসছে আবার, তাদের লোক আর তাদের ভাইপোরা এসে আমাকে ডাইরেক্টলি থ্রেট করছে, কোর্টের বাইরে বা পুলিশ স্টেশনের বাইরে যেখানে আমাকে পাচ্ছে সেখানে আমাকে থ্রেট দিয়ে যাচ্ছে। আর আমাকে সঞ্জয় রয়ের ম্যাটার ছাড়াও আমার যে নিজের পার্সোনাল ক্লায়েন্টসরা যারা আছে, তাদের ম্যাটারের ভেতরে ওরা ইনভলভড হচ্ছে, আর ইনভলভড হয়ে আমার সাথে একদমই দুর্ব্যবহার করছে। আর আমাকে থ্রেট দিচ্ছে যে এখনো তুই আরজি করের ভেতরে আছিস, আমরা সব জানি, আর তারপরে আমরা তোকে দেখে নেব এখন কিভাবে তুই আসিস। সরকার চেঞ্জ হয়েছে, কিন্তু আমরা সেখানেই আছি এখনো। কার লোক, কারা? কুণাল ঘোষের লোক, আমাদের যে এমএলএ আছে কুণাল ঘোষ, তাদের লোক। আর এটা একদমই কোর্টের বাইরে হচ্ছে, শিয়ালদা কোর্টের বাইরে, আর নারকেলডাঙ্গা পুলিশ স্টেশনের বাইরে। তার উপরে আমি একটা কমপ্লেন্টও করেছি দুদিন আগে। আমি সিপি কেও লেটার লিখেছি, আমি নারকেলডাঙ্গা পুলিশ স্টেশনকে ইনভলভ করেছি, আর তার উপরে আমি অন্য অন্য আরো জায়গায় আমি কমপ্লেনটা ফাইল করেছি। দেখা যাক কি হয় এখন। আমি আপনার কাছে একটি প্রশ্ন করব। এমন কিছু তথ্য আপনি আমাকে বললেন যে এমন কিছু তথ্য দেবেন যা আগে কখনো বলেননি। সেটাই কি তাই? আজকের এই ভিডিওতে আপনি এমন কি সত্যিই কিছু তথ্য দেবেন যা আগে কখনো বলেননি? একদমই। আগে তো আমি কোনোদিনও কোনো এভিডেন্স দেখাতে পারলাম না যে সঞ্জয় আমার সাথে জড়িত হতে চায়। কিন্তু যখন আমি গিয়েছিলাম ওর কাছে দেখা করতে, তখন আমি আমি একটা ভিডিও পেয়েছি। সেটা ছিল 18th মে।
2026 সেদিন আমাকে সঞ্জয় রায় ক্লিয়ারলি আমাকে স্টেট করছে যে ও আমাকে অ্যাজ অ্যান অ্যাডভোকেট অ্যাপিয়ার করতে দিতে চায়, বাট এখন অবধি টিএমসি বা মমতা ব্যানার্জি ডাইরেক্ট ইনভলভমেন্টের প্রেশার থেকে ও কিছু করতে পারছে না। ও আমার সাথে দেখা করছে প্রত্যেকবার দেখা করে আমাকে রিকোয়েস্ট করছে যে স্যার আপনি ভেতরে এসে যান, আমাকে এইভাবে ওয়াকালাতনামাটা সই করতে দেওয়া যাবে না। বাট ইচ অ্যান্ড এভরি টাইম ওয়েন এভার আই গো ওকে অ্যালাউ করা হচ্ছে দেখা দেখা করার জন্য। আর যেমনি আমি দেখা করে ওকে বেরোই ওখান থেকে, ও যায় ওয়াকালাতনামা সই করার জন্য, তারপর থেকে ওর কোনো খবর আমার কাছে আসে না। আপনি আমাকে একটা কথা বলছিলেন যে 2025 সালের নভেম্বর মাসে সঞ্জয় রায় আপনার সাথে একটা ফোন করলেন আপনাকে। সেই ব্যাপারটা যদি একটু খোলাখুলি বলতেন। কবে ফোন করলেন, কি ব্যাপার, বা তিনি বলেছিলেন 100 টাকা জোগাড় করেছেন, সে বিষয়গুলো। দেখুন, নভেম্বর মাসেও আমি গিয়েছিলাম অন রেকর্ড প্রেসিডেন্সি জেলে। তখন যখন আমি ওখানে গেছি, আ- সঞ্জয় রায়ের সাথে দেখা করতে আমি গিয়েছিলাম সেখানে। কেন কি সঞ্জয় আমাকে ফোন করেছে প্রেসিডেন্সি জেলের নাম্বার থেকে, ওই নাম্বারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবার। সেই নম্বরটা আছে এই যে, এই প্রেসিডেন্সি জেলের নাম্বার থেকে আমাকে কল করা হয়েছে সঞ্জয় রায় থেকে তরফ থেকে। আর তারপরে আমি ওখানে পৌঁছাই। পৌঁছানোর পর আমাকে সঞ্জয় রায় দেখা করে আমার সাথে। তারপরে সঞ্জয় বলে যে আপনি ওয়াকালাতনামাটা আপনার সাথে এনেছেন? আমি বললাম হ্যাঁ। তারপরেই যখন ও ওয়াকালাতনামা সই করতে যাচ্ছিল, তখনই ওকে সাইডে নিয়ে যায় প্রেসিডেন্সি জেলের লোক। আর তখন থেকে ও আমার সাথে দেখা করতে পারলো না। আর তারপরে আধ ঘন্টা 1 ঘন্টা ওয়েট করানোর পর আমাকে বলা যাচ্ছে যে সঞ্জয় তোমার ওয়াকালাতনামাটা সই করবে না, কেন কি অলরেডি ওর কাছে অ্যাডভোকেটসরা আছে। আপনি ফোন করলেন, টাকা পয়সা বা সমস্ত বিষয় পেলেন কি করে? কি বললেন আপনাকে সঞ্জয়? সঞ্জয় রায় আমাকে বলেছিল যে 100 টাকা ও কোথায় থেকে জোগাড় করেছে ভেতর থেকে, তারপরেও আমাকে লুকিয়ে ফোন করেছে। আমি ওকে আগে কার্ড দিয়ে এসেছিলাম। ও আমাকে ক্লিয়ারলি একই জিনিস স্টেট করলো যে ওই কার্ডটা যে আপনি ভিজিটিং কার্ড দিয়েছিলেন, সেই কার্ডের যে নাম্বারটা ছিল সেটা আমি এখনো মুখস্থ করে রেখেছি। কেন কি যে যখন আমি লাস্ট টাইম ওর সাথে দেখা করেছিলাম আগে একদম প্রথমবারে, তখন ওকে আমি যখন কার্ড দিয়ে বেরোই, ও আমাকে সেদিন বলল যে যেই মোমেন্টে আমি বেরোলাম ওকে পুরো বডি সার্চ করা হয়েছে। আর বডি সার্চ করার পরে যে কার্ডটাও পেয়েছিল ওই কার্ডটাও কেউ ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। অ্যান্ড লাকিলি ও নাম্বারটা আমার মুখস্থ করে রেখেছিল। একটা বিষয় আমি আপনার কাছে বলবো যে সঞ্জয় রায় এমন কিছু কি আপনাকে বলেছে যা এতদিন আপনি বলেননি, যে আজকে বলবেন? দেখুন, সঞ্জয় আমাকে অনেক কিছুই বলেছে, সেটা আমি আপনাদেরকে এখন বলছি। সঞ্জয় রায় সেদিন আমাকে একদম ক্লিয়ার ভাবে বলেছে যে সুব্রত গিরি যে আছে ওর ভালো কানেকশন হচ্ছে চিফ সেক্রেটারি থেকে। ওর কাছে গলায় রুদ্রাক্ষের মালাটা ছিল। সেই রুদ্রাক্ষের মালাটা ওর থেকে সিজ করা হয় আর দেখানো যায় যে ওইটা ক্রাইম সিনে প্রেজেন্ট ছিল। যখন সঞ্জয়কে অ্যারেস্ট করেছে, তারপরে ওই মালাটাকে প্রডিউস করা হয়। আর সঞ্জয় যখন পৌঁছেছে থানা ওকে অ্যারেস্ট করেছে, তখন ওর চুল ফুল টেনে ওর হেয়ার স্যাম্পলসটা কালেক্ট করা হয়েছে সেদিন। ওই হেয়ার স্যাম্পলসটার ডিএনএ টেস্টিং করিয়ে দেখানো হয়েছে যে সঞ্জয় ওই দিন প্রেজেন্ট ছিল ভিকটিমের সাথে। আর তারপরে অনেকগুলো ব্যাপার যে আগেও আমি বলতে চাইছিলাম, যে ওয়াশরুমটা ছিল, ওয়াশরুম এর পুরো টাইলসটা পুরো ভাঙা ছিল। টাইলসটা ভাঙা ছিল আর ব্লাড ড্রপলেটসও ছিল টাইলসের ভেতরে। যদি সঞ্জয় এই ম্যাটারটায় যদি থাকতো, ওর বডিতে তো মার্ক থাকতো, টাইলসের বলুন, টাইলস থেকে কাট ইনজুরি বা এনিথিং আপনি বলতে পারেন। কোনো মার্ক নেই, কিছু নেই। হি ওয়াজ জাস্ট ব্রট, অ্যারেস্টেড অ্যান্ড produced before the court. Until now, he is being treated as a convict, and no one is appearing on behalf of him before any court of law just to make sure that he is being given justice. Here, এখানে দুজনের জাস্টিসের ব্যাপার হয়ে যাচ্ছে এখন। একটা জাস্টিস অভয়ার জন্য, আর সেকেন্ড জাস্টিস সঞ্জয় রায়ের জন্য। কেন কি যদি ও কিছু না করে থাকে আর তাহলেও এখন কনভিকশন খাটছে জেলের ভেতরে, আর ওকে ডেইলি মারা হয়, তাহলে এখানে তো কোনো জাস্টিসই প্রিভেল হচ্ছে না। ভেতরে সঞ্জয় রায়কে রোজ ডেইলি বেসিসে মারধর করা হয়? দেখুন, ডেইলি বেসিসে তো আমি বলতে পারবো না। ও আমাকে ক্লিয়ারলি বলছে যে যখনই আমি ওর সাথে দেখা করতে যাই, ওর সাথে একদম দুর্ব্যবহার হয় আর ওকে মারা হয় জেলের ভেতরেই। আপনি একটা ভিডিও দেখালেন আপনার সাথে সঞ্জয় রায়ের একটা কনভারসেশনের। সেই ভিডিওটার মানে সেই ভিডিওটা কি আমরা দেখাতে পারি? তার আইনি জটিলতা কিছু তৈরি হবে না তো? দেখুন, যদি এটা জাস্টিসের জন্য থাকে, তাহলে আমার উপরে যদি কোনো অ্যালিগেশনস আসে বা কিছুই আসে, তাহলে সেটা তো আমি হ্যান্ডেল করবোই। কেন কি আমিও চাই এই ম্যাটারে জাস্টিসটা প্রিভেল হোক।
আমার উপরে যাই অ্যাকশন নেওয়া হয় পুলিশ অথরিটিস থেকে বা কারোর উপর থেকে, আমার একই কথা, আমি জাস্টিস চাই। কথা বলবো। আপনি একটা কথা বললেন যে এই যে সঞ্জয় রায়ের ভিডিওটা আপনি একটু দেখাবেন? মানে যেখানে আপনার সাথে উনি কনভারসেশন করছেন, উনিও ওই ভিডিওতে বলতে শোনা যাচ্ছে রীতিমতো আপনাকে সঞ্জয় রায় বলছেন যে টর্চার করা হয়। টর্চার কি ধরনের টর্চার করা হয় বা কিছু সেগুলো কি কিচ্ছু বলেছে আপনাকে? দেখুন, টর্চার মানে ওকে ভেতরে গালাগালি দেওয়া হয়, মারা হয়, একদমই বাজেভাবে। আর এর থেকে বেশি আমি আর আপনার কাছে যখন সঞ্জয় রায় কথা বলতে এলেন, স্বতঃস্ফূর্তভাবে নিজের থেকেই কথা বলতে এলেন? নাকি কোনোভাবে এই যে একটা চিঠি আপনার কাছে রীতিমতো আলিপুর প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের তরফ থেকে আপনাকে একটা মেইল পাঠানো হয়েছে যেখানে বলা হচ্ছে যে আপনাকে রিফ্রেন করা হচ্ছে সঞ্জয় রায়ের সাথে পরবর্তীতে দেখা করতে। কিন্তু যে ভিডিওটা আপনি দেখাচ্ছেন সেখানে তো সঞ্জয় রায়কে স্বতঃস্ফূর্তভাবে আপনার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। কি ব্যাপারটা একটু খুলে বলুন? দেখুন, যখন আমি ওর সাথে দেখা করতে গিয়েছিলাম, ও নিজের মন থেকে এসছে, ঠিক আছে? আর যখন আমি ওর সাথে কথা বলি, এটা একদম আমারও রাইট আর ওরও রাইট যে আশেপাশে কেউ ওকে ডিস্টার্বেন্স না ক্রিয়েট করে আর ও আমার সাথে খুলে কথা বলতে পারে। কিন্তু তখনও দেখা যাচ্ছিল যে একজন পেছন থেকে, জেল অথরিটিজ এর কোনো লোক পেছন থেকে বারবার সঞ্জয়কে বলছিল, তুই কি বলছিস, এবার কি বলছিস, তুই জলদি যা এখান থেকে, অনেক দের হয়ে গেছে। ও ওকে রিফ্রেন করছিল আমার সাথে বেশি কথা বলার জন্য। আর সেটা আমি বুঝতে পারলাম না। আমি সেখানে প্রোটেস্টও করলাম, বাট দ্যাট ওয়াজ টোটালি ইন ভেন। বিকজ জেল অথরিটিজরা, আমি এখনো বুঝতে পারছি না মমতার কন্ডিশনে চলছে বা এখন নতুন সরকার যে বলছে যে একদম নিষ্পক্ষভাবে সবকিছু হবে, জিরো টলারেন্স, আমি তো সেটা এখনো দেখতে পারছি না। আপনি তাহলে বলছেন গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে কিন্তু পুলিশের ভূমিকাটা চেঞ্জ হয়নি? কিছুই চেঞ্জ হলো না। আগে যেরকম ছিল সবকিছু এখনো আছে। সবাই মমতা মমতা করতে করতে থাকে। আর যা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, আপনি বলুন, এখন আমার উপরে একদম মারার মতন প্রেশার ক্রিয়েট হয়ে গেছিল থানার বাইরে। থানাও অ্যাকশন নিচ্ছে না। কেন? কেন ওই কুণাল ঘোষের লোক এসে আমাকে ধমকি দিচ্ছে, আমাকে মারার জন্য বলছে। আপনি একবার ভিডিওটা একটু দেখান। আপনি একবার একটু ভিডিওটা দেখান। তারপর আমরা বেশ কিছু প্রশ্নে আসছি। आपको लगता होगा जो ये आ रहा है नहीं कर रहा है ये नहीं कर रहा है क्या होता है अंदर आप तो चले जाते हैं आप तो आउटसाइड हो जाते हैं ठीक है मैं यहाँ पे हूँ इसके बाद से मेरे साथ जो बर्ताव होता है ना अभी भी हो रहा है क्या आपको बोले क्या बर्ताव मेरे साथ होता है वो मैं नहीं जानता हूँ अभी यहाँ पर आए हैं इसके बाद একদম সঞ্জয় রায় আপনাকে খোলাখুলি বলছে যে আপনি তো কথা বলে চলে যাবেন, তারপরে এরকম পরিস্থিতি। একজন আসামি, আচ্ছা আমি জানতে চাইবো যশবাবু, এই বিষয়গুলো তো আমরা এতটা জানি না যে একজন আসামি তার তো তিনি উকিলের সাথে তো কথা বলতেই পারেন, সেখানে দাঁড়িয়ে তার প্রতি যে এই ধরনের বিহেভিয়ার করা হচ্ছে এবং সে জায়গা থেকে দাঁড়িয়ে তিনি কি আরো এই যে বিষয়টা আপনি বললেন যে সঞ্জয় রায় বলছেন যে তার রীতিমতো মাথার চুল ছিঁড়ে নেওয়া হয়েছিল জোর করে ক্রাইম সিনে, সেই ডিএনএ টেস্টের জন্য চুলটা, এটা কবে করা হয়েছিল? তারিখ বা কিচ্ছু, বা কোথায় এই চুলটা ছিঁড়ে নেওয়া হয়েছিল সে কিচ্ছু বলেছে? যখন সঞ্জয়কে অ্যারেস্ট করা হয়েছিল তখনই এইসব ওর সাথে বিহেভিয়ার করা হয়েছে। ওর চুল টানা বা এভিডেন্স কালেক্ট করা, এক্সট্রা ট্যাম্পার করে ওর মালাটা নিয়ে কোর্টে প্রডিউস করার, এইসব তখনই হয়েছিল। আর আপনাকে আমি বলছি, সঞ্জয় একই কথা এখনো বলে যাচ্ছে যে ওর জিরো ইনভলভমেন্ট, এই ম্যাটারে ওর কোনো ইনভলভমেন্ট ছিল না। সঞ্জয় এখন পুলিশ কাস্টাডিতে না। পুলিশ কাস্টাডিতে আমরাও জানি যে হাত তোলা হয়, গায়ে সবকিছু হয়। এখন ও জুডিশিয়াল কাস্টাডিতে আছে। জুডিশিয়াল কাস্টাডিতে থেকে যদি ওর সাথে এতগুলো জিনিস হতে পারে, তাহলে যখন ও পুলিশ কাস্টাডিতে ছিল ওর সাথে কি হয়েছে এটা আমিও জানি না, এটা আপনারা কোনোদিনও জানতে পারবেন না। একদমই। আচ্ছা, সঞ্জয় কি আপনাকে বলেছে তিনি কি আর জি করের যে নির্যাতিতা, যে নিহত চিকিৎসক, তাকে এর আগে চিনতেন, কখনো দেখেছেন? এই ব্যাপারে ও কোনো কমেন্ট করলো না। কেন কি পেছনে অনেক লোক ছিল ওর। ওকে বারবার একই জিনিস বলা হচ্ছিল, তুই কি বলছিস, তোকে যা বলা হয়েছে তুই সেটাই করবি, তুই বাইরে যা, এখন তুই হয়ে গেছে অনেক দের, তোর মিটিং হয়ে গেছে। আর তখন ও আমাকে একদম হাত জোড়ে রিকোয়েস্ট করছিল যে স্যার আপনি আমার সাথে ভেতরে আসুন স্যার, এখন আমাকে ওয়েলফেয়ার হোমে নিয়ে যাওয়া হবে, সেখানে আমাকে একদম মেরে ফেরে আমাকে বলবে যে কিছু করতে হবে না। একদম। একটা কথা আপনি বলছিলেন বারংবার যে এরা কিছু টাকা দিয়ে আসতে, যখনই বা কোনো ব্যাপারে কোনো কি খাবে বা কিছু এই ব্যাপারে জিজ্ঞেস করেছেন, তিনি শুধু বলেছেন জাস্টিস এর ব্যাপারে। এই ব্যাপারে দেখুন, একটা মানসিক অবস্থা ওর একদমই খারাপ। সেখানেও কিছু খাওয়া পাচ্ছে না, একদমই কম, যেটা হয় একবার দুবার যা পাচ্ছে সেটাই ও খাচ্ছে। ক্যান্টিনও থাকে, ফ্যাসিলিটি থাকে ক্যান্টিনের খাওয়ার জন্য, কিন্তু ও কোনো ফ্যাসিলিটি অ্যাভেল করতে পারছে না ভেতরে। কেন? কেন কি ওর কাছে টাকা নেই। আমি বিং অ্যান অ্যাডভোকেট বলুন বা বিং একটা মানুষ বলুন, ওকে দেখে আমার অনেক মায়া লাগে। যখনই আমি যাই অনেক মায়াতে থাকি ওকে দেখে। ওকে আমি রিকোয়েস্ট করলাম
যে তুমি একটু টাকাটা নিয়ে নাও, ভেতরে একটু খেয়ে দিয়ে নেবে, ভালো করে ক্যান্টিনে খেয়ে নেবে। একই জিনিস ও বলতে থাকে, আমাকে কোনো জিনিসের দরকার নেই, আমাকে শুধু জাস্টিসের দরকার। আর ও আমাকে বলছে, স্যার জাস্টিস यहाँ पर कभी नहीं मिल सकता है। यहाँ पर सर बताइए, जितना लोग है सब कोई अपना चार्जशीट देखा होगा। आज तक मेरा वकील लोग जो अभी प्रेजेंटली मेरा केस हैंडल कर रहा है, वो लोग आज तक मेरे को चार्जशीट तक देखने नहीं दिया। ये मेरे ऊपर कन्विक्शन क्या है सर, मेरे को यही नहीं पता। মানে অর্থাৎ চার্জশিট কি রয়েছে, সঞ্জয় রায়ের অরিজিনাল দোষটা কি জন্য তিনি সাজা খাচ্ছেন, তিনি আজ অব্দি নিজে জানেন? আজ অব্দি জানে না। ওদের কে অ্যাডভোকেট যে আছে, কি ও কেন ওকে দিচ্ছে না, ওটা তো অ্যাকিউজড এর রাইট। যে অ্যাকিউজড এর রাইট বা কনভিক্টেড রাইট বলুন, সেটাই ও রাইটটা ছেনে নেওয়া হচ্ছে কারেন্টলি যারা অ্যাডভোকেট আছে, সেনজ্যোতি চক্রবর্তী আর কৌশিক গুপ্ত, তাদের থেকে। ওরা কোনো মতেই ওকে কিছু জিনিস প্রোভাইড করতে যাচ্ছে না। এবং সঞ্জয় রায়ের কাছে চার্জশিটের কপি অব্দি নেই। কিছু নেই ওর কাছে। হি ডাজন্ট ইভেন নো কি হয়েছিল লোয়ার কোর্টে, কেন কনভিকশন হয়েছে, কি হয়েছে, এখন কি চলছে আপার কোর্টে। হি হ্যাজ নো নলেজ অফ এনিথিং। আচ্ছা, ইয়াশবাবু, একটা প্রশ্ন আমি করব। আপনি সময় খুব স্বতঃস্ফূর্তভাবে আইনের বিভিন্ন বিষয়গুলো ইনভেস্টিগেশন নিয়ে প্রশ্ন বলেছেন যে কোন কোন জায়গাগুলো কিভাবে হওয়া উচিত। এই যে কলকাতা হাইকোর্ট সাম্প্রতিককালে সরাসরি একটি বিষয় বলেছে যে সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তাদের যে গাছাড়া মনোভাব এই মামলায় প্রথম থেকে তাদের মধ্যে যে একটা লেথার্জি কাজ করেছে, একটা লেম অ্যাটিটিউড কাজ করেছে টুয়ার্ডস দি ইনভেস্টিগেশন অফ দিস কেস স্পেসিফিক্যালি, এই পর্যবেক্ষণকে আপনি কিভাবে দেখছেন? কারণ হাইকোর্ট সরাসরি বলছে যে সিবিআই লেম হয়ে যাচ্ছে কোথাও গিয়ে এই কেসে। প্রায় চার্জশিট জমা দেওয়ার প্রায় 1 বছর 7 মাস পরেও একদম ইনভেস্টিগেশন শেষ হলো না। এটা কি স্বাভাবিক, নাকি ইনভেস্টিগেশনে বড় ধরনের একটা ফেইলিউর? দেখুন, ইনভেস্টিগেশন যখন করার উচিত ছিল তখনই করার ঠিক হতো। এখন যদি কোর্ট বলবে যে এক বছর 7 মাস হয়ে গেছে, তুমি আরো নিউ এভিডেন্সটা তুলে আনো, সেটা তো এখন সম্ভব না। অনেকগুলো এভিডেন্স আছে যেটা ট্যাম্পার হয়ে গেছে। অ্যারেস্ট করবে শুধু সঞ্জয় রায়কে, আর বাকিদেরকে যদি ছেড়ে দেওয়া হয় সাসপেক্টের বেসিসে, তো অনেকজনকে অ্যারেস্ট করা উচিত ছিল। কেন কি এভিডেন্স গুলো ট্যাম্পার হতো না এই করলে। বাট সিবিআই বলুন, আপনি পুলিশ অথরিটিস বলুন, সব একই কাজ করেছে। সঞ্জয়কে অ্যারেস্ট করেছে আর একজনকে কনভিকশন দেওয়া হয়ে গেছে 6 মাসের ভেতরে। আর বাকি কোনো আপডেট নেই, কিছু নেই, কোনো ইনভেস্টিগেশন নেই, জিরো ইনভেস্টিগেশন উইথ রিগার্ডস টু এনিথিং। 4 জন যে ছিল যেখানে, যারা ডিনার করছিল, ওদেরকে তো ইনভেস্টিগেট করা হলো না। সবার ফোন নাম্বার গুলো যে হয়, সবার ফোন নাম্বার গুলোকে কেন ইনভেস্টিগেট করা হলো না? সব কল রেকর্ড যে থাকে, সেটা তো নেওয়া উচিত ছিল। সঞ্জয় রায়েরও এখন কল রেকর্ড তুলে ইনভেস্টিগেট করা উচিত ছিল যে সঞ্জয়কে কে ওই টাইমের অ্যারাউন্ড ফোন করেছে। কিছুই নেই। ইনভেস্টিগেশন হ্যাজ বিন টোটালি ভেগ। এই যে আপনি বলছেন যে ইনভেস্টিগেশনের এই যে লুপ হোলস গুলো আপনি একজন আইনজীবী হিসেবে তুলে নিয়ে আসছেন, কোথাও গিয়ে সিবিআই ইনকম্পিটেন্সিটা স্পষ্ট হচ্ছে, সিবিআই এর পোটেনশিয়ালিটি নিয়ে প্রশ্ন। দেখুন, এই ম্যাটারে আমি এত কমেন্ট এখন করতে পারবো না, কেন কি এই ম্যাটারটা সাবজুডিস টু অনবাল হাইকোর্ট এট ক্যালকাটা। আর আমি যদি আমি মুখ খুলে দেই নিজের, তাহলে কালকে থেকে আমি এখানে অফিসেও বসতে পারবো কি পারবো না সেটাও আমি জানি না, বিকজ আই এম ফেসিং আ সিভিয়ার ডেথ থ্রেট উইথ কুনাল ঘোষ। আমি আরো একটা কথা বলবো যে আদালত কিন্তু একটা পর্যবেক্ষণ করেছে, একটা তাদের কোয়ারিজ ছিল যে প্রয়োজন হলে এই কেস সিবিআই এর হাত থেকে সরিয়ে দেওয়া হবে। বাস্তবে কি হাইকোর্ট এমন পদক্ষেপ করতে পারে? মানে এত বড় একটা মামলা, সেটা সিবিআই এতদিন ইনভেস্টিগেট করছিল, সেখান থেকে সিবিআই এর হাত থেকে সরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। অন্যদিকে পরিবারের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে যে সিবিআই এর হাত থেকে সরিয়ে সিআইডির হাতে দেওয়া হোক মামলাটি। আপনার মতে এই পর্যায়ে তদন্তকারী সংস্থা যদি ইনভেস্টিগেটিং এজেন্সি চেঞ্জ করা হয়, সেটা কতটা লজিক্যাল? দেখুন, এটা পুরো ইমপ্র্যাকটিক্যাল আছে। কেন কি যদি চেঞ্জ করেও দেওয়া হয়, আগে ছিল এই ম্যাটারটা পুলিশ অথরিটিস কাছে, তারপরে সিবিআই এসছে, আর এখন ডিমান্ড হচ্ছে যে ইনভেস্টিগেটিং এজেন্সিসটাই পুরো চেঞ্জ করে দেওয়া হয়। বাট এটা এখন ইমপ্র্যাকটিক্যাল, বিকজ যা ছিল আগে ছিল। যখন ট্রায়াল চলছিল সঞ্জয় রায়ের, 6 মাস চলেছে, তখনই এই ব্যাপারটাকে একদম ঠিক করা উচিত ছিল যে কে ইনভেস্টিগেট করবে আর কিভাবে ইনভেস্টিগেট করবে। তাহলে এখন আমি এই ব্যাপারে বেশি বলতে চাই না। আচ্ছা, বাবু, এইটা তো একটা খুবই একটা সেন্সিটিভ কেস। এতদিন মানে এরকম একটা সেন্সিটিভ ইস্যু এত দীর্ঘদিন ধরে যে ঝুলে রয়েছে, সাধারণ মানুষের যে একটা আস্থা, এরকম মানে প্রিমিয়ার লেভেলের ইনভেস্টিগেটিং এজেন্সি গুলোর উপর তো সাধারণ মানুষের একটা আস্থা থাকে, সেটা
কি কোথাও গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে না? এই যে এতদিন ধরে এত লেন্দি হচ্ছে প্রসিডিউরটা বা ইনভেস্টিগেশন? এখন সব থেকে বড় ব্যাপার যে এখন সঞ্জয়ের সাথে হচ্ছে সেটা এখন অনেকই ভুল হচ্ছে। ইনভেস্টিগেটিং এজেন্সি যা করেছে করেছে। যদি অ্যাডভোকেট হয়ে সঞ্জয় রয়ের যে কারেন্ট অ্যাডভোকেটসরা আছে, কৌশিক গুপ্তা আর সেনজ্যোতি, তারা যদি এখন কিছু করতে পারে না, সঞ্জয়কে যদি জাস্টিস না দেওয়াতে পারে, তখন অবধি এই কেসে কোনো চেঞ্জ হবে না, কিছুই চেঞ্জ হবে না। এই কেসটা এরমই থাকবে আর একই ব্যাপারে থাকবে যে সঞ্জয় সবকিছু করেছে। ইনভেস্টিগেশন কখন চেঞ্জ হবে, এই ম্যাটারে কখন চেঞ্জ হবে আমি আপনাদেরকে বলছি। এই ম্যাটারে যখনই আপিলে সঞ্জয়ের কেসটা যাবে আর হিয়ারিং হবে ভালো করে, তখন এক কথা বুঝে যাওয়া হবে যে সঞ্জয় এই ম্যাটারে ইনভলভ না। তারপরে ইনভেস্টিগেটিং এজেন্সিজ উপরে কোশ্চেনটা একটা উঠবে কোর্ট থেকেই। যদি এতদিন থেকে এই লোকটা যদি ইনভলভ না থাকে, তাহলে এক্স্যাক্টলি কে ইনভলভ ছিল? আবেশ ব্যানার্জি ছিল বা কে ছিল? বাথরুমের টাইলস ভাঙা, ব্লাড ব্লাড থেকেছে ওখানে, ব্লাড আছে ওখানে। আবেশ ব্যানার্জি গায়ে থেকে যদি দেখতে পারে কেউ ব্লাড আছে, তাহলে ওদেরকে কেন ইনভেস্টিগেট করা হয়নি? ওদেরকে কোয়েশ্চেন্স কেন করা হয়নি? আর যে ৪ জন যারা ছিলেন সেদিন, তারা এই পুরো ম্যাটারেই কোথায়? আমি তো কোথাও ওদেরকে দেখতেই পারছি না। কেন ওদেরকে কোয়েশ্চেন করা হলো না পুলিশ অথরিটিস থেকে? এবং সিএম তদানীন্তন যে দ্যাট টাইম সিএম ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছিলেন তিনি হোল নাইট কেসটা মনিটর করেছেন। প্রয়োজনে কি মুখ্যমন্ত্রীকেও মানে এক্স সিএম কেও কি ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল ইনভেস্টিগেটিং? মমতা ব্যানার্জি যদি পুরো সিনটা নিজেই দেখছিলেন, তাহলে যে ডেমলিশনটা হয়েছে ক্রাইম সিনের, সেটা কি এখন মমতা ব্যানার্জি করিয়েছিলেন? ওনার ইনস্ট্রাকশনসই কি হয়েছিল কি সবকিছু? সেটা তো আমিও জিজ্ঞেস করছি। আপনি কি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও ডেকে সিবিআই এর উচিত জিজ্ঞাসাবাদ করা? এক্স্যাক্টলি, কেন করবে না? যদি উনি পুরো ক্রাইম সিনকে দেখছিলেন, পুরো কেসটা হ্যান্ডেল করছিলেন তিনি আপার ফোরাম থেকে, তাহলে ওনায় কেন জিজ্ঞাসাবাদ করা উচিত না এখন এই ম্যাটারে? এবং মুখ্যমন্ত্রীর ভাইপো এই যে আবিশ ব্যানার্জির নামটা উঠে এসেছে, একদম মানে খুবই হেভিওয়েট ব্যক্তিত্ব এরা, সেজন্যই কি মুখ্যমন্ত্রী হোল নাইট মনিটর করেছিলেন বলে আমি মনে করি? একদমই 100%। যদি পার্সোনাল রিলেশন থাকবে, যদি ব্লাড রিলেশন থাকবে বা কিছু থাকবে, তাহলেই তো আমি এত ক্রাইম সিনকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করব, একজনকে তুলে এনে কনভিকশন করিয়ে দেব। সেটাই তো হবে। একদম ফোর্স করে দেওয়া হবে যে স্টেট লিগ্যাল এড বা ডিস্ট্রিক্ট সার্ভিসেস লিগ্যাল এড শুধু রিপ্রেজেন্ট করবে, কোনো প্রাইভেট ডিফেন্স ভেতরে ঢুকতে পারবে না। আর এখনো বার করা হচ্ছে আমাকে ওই কেসটা পুরো নেওয়ার জন্য। সঞ্জয় বলছে যে তুমি কেসটা নাও, কিন্তু এখনো স্টেট গভর্নমেন্টের প্রেশার এত, এক্স সিএম এর প্রেশার এত, যে প্রেসিডেন্সি জেলের থেকে কেউ কেউ ওনার কথাটা ভাঙতে পারছে না এখন অব্দি। কেন? মমতা ব্যানার্জি আর কার? শেষ একটাই প্রশ্ন আপনার কাছে, আপনি যদি ইনভেস্টিগেটিং অফিসার হতেন, তাহলে আপনি কাকে কাকে প্রথমে হেফাজতে নিতেন এবং কিভাবে এগোতেন যেখানে সমস্ত প্রমাণ এভিডেন্স ট্যাম্পার হয়ে গিয়েছে? ইয়াশবাবু কি বল? যদি আমি থাকতাম এই ম্যাটারে, আমি তো যতজন আমার সাসপেক্ট লিস্টে হতো, যে আমার ফার্স্ট অফ অল সাসপেক্ট লিস্টে তো থাকতো যারা ডিনার করেছে, আর তারপরে কে কে কল করেছে, কাকে কল করেছে, যে ৪ জন আছে ওদের নাম্বার কেন লিস্ট বার করা হলো না, কাদের সাথে ওরা কথা বলছে। আমাদের পুলিশ তো এরম না যে ওরা কিছু বার করতে পারে না। একটা নর্মাল আদমি যদি রাস্তায় চলে, হাঁটে, ওর নাম্বার থেকে ওকে ট্রেস করে নেওয়া হয় যে ও কোথায় আছে এখন। তাহলে পুলিশ অথরিটি শুড, or the CBI should investigate in this way, that they should trace everyone and keep everyone into the suspect list, আর তারপরে একদম নিষ্পক্ষ ভাবে ইনভেস্টিগেশন করা উচিত। আরেকটা প্রশ্ন করব আপনার কাছে যে আদালত নতুন করে সিট এসআইটি গঠন করা হচ্ছে, পুরনো তদন্তকারী, এবং এই যে আদালত নতুন এসআইটি গঠনের ক্ষেত্রে পুরনো যারা ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন তাদেরকে সেই এসআইটির টিমে না রাখার একটা নির্দেশ দিয়েছে। এই নির্দেশ কি ফিউচারে মানে ইনভেস্টিগেশনে কি কি পরিবর্তন আনতে পারে বলে? নো কমেন্টস অন দিস প্লিজ। এবং আপনার এক্সপিরিয়েন্সে কি বলছে যে এত দীর্ঘ সময় ধরে যে একটা ইনভেস্টিগেশন চললো, তার প্রধান কারণ কি? মানে টেকনিক্যাল কিছু লুফলস রয়েছে, নাকি সঠিক এভিডেন্সের অভাব, নাকি ইনভেস্টিগেশনের কোথাও গিয়ে একটা লুফলস রয়েছে? ইনভেস্টিগেশন অন পেপার হচ্ছে কি প্র্যাকটিক্যাল ইনভেস্টিগেশন হচ্ছে, সেটা দেখা উচিত আগে। শুধু অন পেপার ইনভেস্টিগেশন দেখলে তো লাভ নেই আমার। প্র্যাকটিক্যাল ভাবে কিভাবে ইনভেস্টিগেশন চলছে এটা তো পাবলিকে আসা উচিত এখন।
সত্যি যদি কখনো ওকালতনামায় সঞ্জয় রায় আপনার ওকালতনামায় সাইন করেন, এমন কিছু তথ্য সামনে সত্যি আনবেন যে এতদিন সত্যি চাপা ছিল? একদমই। আর আমি তো একদম হাত জোড় করে রিকোয়েস্ট করছি যে যেইভাবে হোক, আর পুরো সিসিটিভি ক্যামেরা বলুন বা পুরো ক্যামেরার সামনে সঞ্জয়কে একবার জিজ্ঞেস করা হোক যে অ্যাডভোকেট যারা আছে, ওর কারেন্ট অ্যাডভোকেট সেনজ্যোতি আর কৌশিক গুপ্ত, ও তাদেরকে চায় কি অ্যাডভোকেট ইয়াশ জালানকে চায়? এটাই আমার একটা প্রশ্ন থাকবে, একটাই রিকোয়েস্ট থাকবে, যেইভাবে হোক আমি রিকোয়েস্ট করব পাবলিককেও, আমাদের অনবল সিএম কেও, যদি এই জিনিসটা যদি করা হয় সব থেকে ভালো থাকবে এই ইনভেস্টিগেশনের জন্য। বিকজ যখন ও বাঁচবে তখন আসল লোক ধরে যাওয়া হবে।